একটি দেশ যেখানে মাথাপিছু আয় বিশ্বের দ্বিতীয়, শান্তির সূচকে দ্বিতীয়, সুখের তালিকায় শীর্ষ ১৫ এর ভেতরে, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের ৪০ ভাগের ১ ভাগ। আজ আমরা জানব ইউরোপের সেই রহস্যময় দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড সম্পর্কে। আয়ারল্যান্ড ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মনোরম দ্বীপরাষ্ট্র। সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং উন্নত জীবনমানের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত। একে আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অফ আয়ারল্যান্ড নামেও ডাকা হয়। এই দেশের স্থল সীমান্ত রয়েছে কেবলমাত্র উত্তরের একটি অংশে, যেখানে এটি নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত। এই নর্দার্ন আয়ারল্যান্ড আবার যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত। বাকি তিন দিকে সাগর ও মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। পুরো দ্বীপটির নাম আয়ারল্যান্ড দ্বীপ, যার প্রায় ৬ ভাগের ৫ ভাগ জুড়েই বর্তমান আয়ারল্যান্ড রাষ্ট্রটি অবস্থিত। দেশটির উত্তরে ও পশ্চিমে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর, পূর্ব দিকে আইরিশ সাগর, যার উপরে যুক্তরাজ্যের ওয়েলস ও ইংল্যান্ড, আর এই পূর্বাঞ্চলের মাঝামাঝি এলাকাতে অবস্থান করছে নর্দার্ন আয়ারল্যান্ড। দক্ষিণে রয়েছে সেল্টিক সাগর। অনেকেই ভুল করে ইংল্যান্ডকে যুক্তরাজ্য বলে ধরে নেন, কিন্তু বাস্তবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই ৪টি দেশ মিলে যুক্তরাজ্য গঠিত। এটা ইংল্যান্ডের পতাকা, আর এটি হল যুক্তরাজ্যের পতাকা। আয়ারল্যান্ডকে প্রায়শই এমেরাল্ড আয়ারল্যান্ড বা পান্নার দ্বীপ বলা হয়, কারণ দেশটির প্রাকৃতিক দৃশ্য প্রায় পুরোপুরি সবুজে ঢাকা। বছরে গড়ে প্রায় ১৫০ থেকে ২২৫ দিন এখানে বৃষ্টিপাত হয়। সারা বছর নিয়মিত বৃষ্টির কারণেই গাছপালা ও ঘাস সবসময় সতেজ ও সবুজ থাকে। এই দেশে রয়েছে বিখ্যাত স্ক্যালিক দ্বীপপুঞ্জ, যা পাফিন গ্যানেট সহ নানা প্রজাতির সামুদ্রিক পাখির নিরাপদ আবাসস্থল। আয়ারল্যান্ডের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। উপকূলীয় এলাকায় দেখা যায় খাড়া পাহাড়, উঁচু ক্লিফ ও পর্বতশ্রেণী, যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। আর দেশের ভেতরের দিকে রয়েছে উর্বর সমভূমি ও অসংখ্য নদ নদী। আয়ারল্যান্ডের সবচেয়ে পরিচিত প্রাকৃতিক নিদর্শনের একটি হল ক্লিফস অব মোয়ার। এই বিশাল সমুদ্র তীরবর্তী ক্লিফগুলো আটলান্টিক মহাসাগরের উপরে প্রায় ২১৪ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে, যা দেখলে যে কারো শ্বাস আটকে যায়। শান্ত পরিবেশ ও সবুজ প্রকৃতি মানুষের মনে এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়। মজার বিষয় হল, বিশ্বের একমাত্র দেশ হিসেবে আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক একটি বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্রটি হল হার্প, যা আজও দেশের সরকারি প্রতীকে ব্যবহৃত হয়। উইকিপিডিয়া অনুযায়ী আয়ারল্যান্ডের মোট আয়তন প্রায় ৭০,২৭৩ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের প্রায় অর্ধেকেরও কিছুটা কম। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় ৫১,৪৯,০০০, অর্থাৎ প্রায় অর্ধ কোটির কাছাকাছি। এই হিসাবে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র ৭৭ জন মানুষ বসবাস করে। তুলনামূলকভাবে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৩৫০ জন মানুষ বাস করে। ডাবলিন হল আয়ারল্যান্ডের রাজধানী ও সবচেয়ে বড় শহর। এটি দেশের পূর্ব উপকূলে আইরিশ সাগরের তীরে অবস্থিত এবং আয়ারল্যান্ডের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত কেন্দ্র হিসেবে পরিচিত। ডাবলিনের জীবনযাত্রা আধুনিক, দ্রুত গতির এবং বহুমাত্রিক। শহরটিতে রয়েছে বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ট্রিনিটি কলেজ ডাবলিন ও ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে স্বপ্নের গন্তব্য। ডাবলিন শহরে অসংখ্য রেস্টুরেন্ট, পার্ক, জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, যা শহরটিকে প্রাণবন্ত করে তুলেছে। আবহাওয়ার দিক থেকে ডাবলিন সাধারণত ঠান্ডা ও আর্দ্র। তুষারপাত খুব কম হলেও বৃষ্টি এখানে প্রায় সারা বছরই দেখা যায়। পরিবহন ব্যবস্থাও বেশ উন্নত। বাস, ট্রাম, ডার্ট ও ট্রেনের মাধ্যমে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজেই যাতায়াত করা যায়। পাশাপাশি বাইসাইকেল ব্যবহারও এখানে বেশ জনপ্রিয়। ডাবলিন ইউরোপের অন্যতম ধনী শহরের তালিকায় রয়েছে। আয়ারল্যান্ডের কর্পোরেট ট্যাক্স সুবিধার কারণে বহু আন্তর্জাতিক টেক জায়ান্ট তাদের ইউরোপীয় সদর দপ্তর এখানে স্থাপন করেছেন, যেমন গুগল, ফেসবুক, মাইক্রোসফট, টিকটক সহ অনেক বড় প্রযুক্তি কোম্পানির ইউরোপিয়ান হেডকোয়ার্টার ডাবলিনে অবস্থিত। এই কারণে শহরটির প্রযুক্তি কেন্দ্রকে বলা হয় সিলিকন ডাবস, যা অনেকটা সিলিকন ভ্যালির ইউরোপীয় সংস্করণ। তবে ডাবলিনের সবচেয়ে বড় সমস্যা হল এর উচ্চ জীবনযাত্রার খরচ।
এটি ইউরোপের অন্যতম ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত। বাসা ভাড়া, খাবার, পরিবহন সবকিছুর খরচই তুলনামূলকভাবে বেশি। একজন একক ব্যক্তির মাসিক গড় খরচ প্রায় ২,০০০ থেকে ৩,০০০ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ২,৮২,০০০ থেকে ৪,২৪,০০০ টাকার সমান। তবে এই ব্যয়ের বিপরীতে শহরটি বেশ নিরাপদ ও পরিচ্ছন্ন। ছোটখাটো অপরাধ থাকলেও বড় ধরনের অপরাধের হার খুবই কম। IMF এর ২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ক্রয় ক্ষমতার সমতা হিসেবে আয়ারল্যান্ডের মোট জিডিপি প্রায় ৭৩৬.৭৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বে ৪২তম। আর এই হিসেবেই মাথাপিছু জিডিপি দাঁড়ায় প্রায় ১,৩৪,০০০ মার্কিন ডলার, যা পুরো বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। নামমাত্র হিসেবে আয়ারল্যান্ডের মোট জিডিপি প্রায় ৫৯৮.৮৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বে ২৫তম অবস্থানে। আর এই নমিনাল ক্যাটাগরিতে দেশটির মাথাপিছু জিডিপি ১,০৮,৯২০ মার্কিন ডলার, যা গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এই তথ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় আয়ারল্যান্ডের অর্থনৈতিক শক্তি অত্যন্ত উচ্চ পর্যায়ের। গ্লোবাল পিস ইন্ডেক্স ২০২৫ অনুযায়ী আয়ারল্যান্ড বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। একই তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৩তম, অর্থাৎ শান্তি ও নিরাপত্তার দিক থেকে আয়ারল্যান্ড বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। একইভাবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এ আয়ারল্যান্ড রয়েছে ১৫তম স্থানে, যেখানে বাংলাদেশের অবস্থান ১৩৪তম, অর্থাৎ জীবন সন্তুষ্টি ও সুখের মানদণ্ডে আয়ারল্যান্ডের মানুষ বাংলাদেশের মানুষের তুলনায় অনেক বেশি সুখী। ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৫ অনুযায়ী আয়ারল্যান্ডের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI র্যাঙ্ক ১১। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৩০। এই HDI সূচকটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং একটি দেশের মানুষের গড় আয়ু, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার সামগ্রিক মান পরিমাপ করে। এই সূচকে আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিশাল পার্থক্য থেকে বোঝা যায় আয়ারল্যান্ডে মানুষের গড় আয়ু বেশি, শিক্ষার সুযোগ ও গড় শিক্ষাবর্ষ উন্নত এবং মাথাপিছু আয় এতটাই বেশি যে তা মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আয়ারল্যান্ডের জনসংখ্যার মধ্যে ৭৫.৭% খ্রিস্টান, ১৪.৫% নাস্তিক, ৩.১% অন্যান্য ধর্মাবলম্বী এবং ৬.৭% মানুষের ধর্মীয় পরিচয় উল্লেখ করা হয়নি। জাতিগোষ্ঠীর দিক থেকে দেখলে ৭৬% সাদা আইরিশ, ১০.৮% অন্যান্য সাদা, ৩.৩% এশীয়, ১.৫% কালো, ১.৬% অন্যান্য এবং ৬.২% মানুষের জাতিগত পরিচয় অনির্দিষ্ট, অর্থাৎ দেশটিতে কালো জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। আইরিশ বলতে সাধারণত আয়ারল্যান্ডের মানুষ তাদের ভাষা ও সংস্কৃতিকে বোঝানো হয়। দেশটির দুটি সরকারি ভাষা রয়েছে, আইরিশ ও ইংরেজি। যদিও অধিকাংশ মানুষ ইংরেজিতে কথা বলে, তবে জনসংখ্যার প্রায় ৩৭.৭% মানুষ আইরিশ ভাষায় কথা বলতে সক্ষম। আয়ারল্যান্ডের বর্তমান মুদ্রা হল ইউরো, যা ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর আগে দেশটিতে ব্যবহৃত হতো আইরিশ পাউন্ড। বর্তমানে ১ ইউরো প্রায় ১৪১.৩৭ বাংলাদেশি টাকার সমান। আয়ারল্যান্ডের অর্থনীতি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির মধ্যে পড়ে। এখানে উচ্চ প্রযুক্তি শিল্প, ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি ও কৃষিখাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটির প্রাকৃতিক সম্পদ তুলনামূলকভাবে সীমিত, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি। তবে প্রাকৃতিক গ্যাস, পিট, সীসা, দস্তা, রূপা এবং অল্প পরিমাণে তামা, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোনা, ব্যারাইট, জিপসাম, চুনা পাথর ও ডলোমাইট দেশের অর্থনীতিতে অবদান রাখে। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হল এর উর্বর কৃষি জমি। দেশের মোট ভূমির প্রায় ৬৪% কৃষিকাজের উপর উপযোগী। এখানকার মাটি ও আবহাওয়া গরু পালন, দুধ উৎপাদন, আলু, যব ও ঘাস চাষের জন্য অত্যন্ত উপযুক্ত। ফলে কৃষি, গরুর মাংস ও দুগ্ধ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আয়ারল্যান্ড ইউরোপের সবচেয়ে কম বনভূমি থাকা দেশগুলোর একটি। মধ্যযুগের শেষ পর্যন্ত এই দ্বীপে প্রচুর বনভূমি থাকলেও
বর্তমানে দেশের মাত্র 10% এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত, যেখানে ইউরোপের দেশগুলোর গড় বনভূমির পরিমাণ 33%-এরও বেশি। অর্থনৈতিক শক্তি ও শান্ত পরিবেশের বাইরে আয়ারল্যান্ডকে বুঝতে হলে আমাদের তাকাতে হবে দেশটির মানুষ, শিক্ষা ও সংস্কৃতির দিকে। আইরিশ জনগণের সাংস্কৃতিক পরিচয় গড়ে উঠেছে তাদের গ্যালিক ভাষা, ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যকে কেন্দ্র করে। এখানকার মানুষ হাঁটাহাঁটি, সাইকেল চালানো এবং পার্কে সময় কাটাতে পছন্দ করে। সাধারণভাবে আয়ারল্যান্ড একটি খুবই নিরাপদ দেশ। কোথাও কোথাও ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও সহিংস অপরাধের হার অত্যন্ত কম। মানুষ আইন মেনে চলে এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আজও দেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী আইরিশ সঙ্গীতের আসর বসে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সংবিধান অনুযায়ী আয়ারল্যান্ডে মৃত্যুদণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। গ্যালিক ফুটবল ও হার্লিং আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে জনপ্রিয় দর্শক খেলা। এছাড়া গলফ দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ খেলা। আয়ারল্যান্ড জুড়ে প্রায় ৩০০টিরও বেশি গলফ কোর্স রয়েছে। দেশটির প্রধান ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর হল ডাবলিন, শ্যানন ও কার্ক। আয়ারল্যান্ড বর্তমানে ইউরোপের বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক দেশ। দেশটির ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি বেদনাবহুল। দীর্ঘ সংগ্রামের পর ১৯২২ সালে রিপাবলিক অফ আয়ারল্যান্ড স্বাধীনতা অর্জন করে, যদিও নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ হিসেবেই থেকে যায়। ১৯ শতকের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া আইরিশ দুর্ভিক্ষে দ্বীপের জনসংখ্যার প্রায় ২৫% কমে যায়। অনাহার, রোগ এবং ব্যাপক দেশত্যাগ ছিল এর প্রধান কারণ। ১৯৬০ সাল পর্যন্ত জনসংখ্যা কমতে থাকে, তবে গত ৫০ বছরে উচ্চ জন্মহারের কারণে আয়ারল্যান্ড আজ ইউরোপের অন্যতম তরুণ জনসংখ্যার দেশ হিসেবে পরিচিত। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স ২০২৫ অনুযায়ী আয়ারল্যান্ডের অবস্থান ৯০তম, যেখানে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের দিক থেকে আয়ারল্যান্ড অনেক বেশি নিরাপদ। শাসন ব্যবস্থার দিক থেকে আয়ারল্যান্ড একটি সাংবিধানিক প্রজাতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র। এখানে রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদের রাষ্ট্রপতি হতে পারেন। প্রতিটি মেয়াদ ৭ বছর করে, অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ ১৪ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন, এর বেশি নয়। আয়ারল্যান্ডের আবহাওয়া সাধারণত মৃদু নাতিশীতোষ্ণ ও বৃষ্টিপ্রবণ। গালফ স্ট্রিম সমুদ্র স্রোতের প্রভাবে এখানে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা খুব একটা দেখা যায় না। শীতকালে আয়ারল্যান্ডের তাপমাত্রা সাধারণত মাইনাস কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, আর গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মোটের উপর দেশটির আবহাওয়া অতিরিক্ত শীতল নয়, তবে শুষ্ক বাতাস ও নিয়মিত বৃষ্টির কারণে শীত অনেক সময় হাড় কাঁপানো অনুভূতি তৈরি করে। এখানে ভারী তুষারপাত খুব একটা দেখা যায় না, যদিও কিছু কিছু অঞ্চলে হালকা তুষারপাত হতে পারে। সাহিত্য ও জ্ঞান চর্চার ক্ষেত্রেও আয়ারল্যান্ডের অবদান অসাধারণ। জেমস জয়েস, অস্কার ওয়াইল্ড, ডব্লিউ.বি. ইয়েটস এবং জর্জ বার্নার্স, এই ৪ জন বিশ্বখ্যাত লেখকই আয়ারল্যান্ডের গর্ব। ইংরেজি সাহিত্যের ইতিহাসে তাদের প্রভাব অনস্বীকার্য। শুধু সাহিত্যেই নয়, বিজ্ঞান জগতেও আয়ারল্যান্ড জন্ম দিয়েছে বহু মহান মনীষীকে। রবার্ট বয়েল, যিনি বয়েলের সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত, গ্যাসের চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করেন। তার গবেষণা ও তত্ত্বগুলো আধুনিক রসায়ন বিজ্ঞানের ভিত্তি গড়ে তোলে। আরেকজন উল্লেখযোগ্য বিজ্ঞানী হলেন আর্নেস্ট ওয়ালটন, যিনি আয়ারল্যান্ডের নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী। তিনি জন কাকক্রফটের সঙ্গে কেমব্রিজে প্রথম কণাতরক নির্মাণ করে পরমাণু ভাঙার কাজ করেন। এই সাফল্য পারমাণবিক পদার্থ বিজ্ঞানের নতুন যুগের সূচনা করে এবং এটি আইনস্টাইনের E=mc² সমীকরণের বাস্তব প্রয়োগের প্রমাণ দেয়। এছাড়া স্যার উইলিয়াম রোয়ান হ্যামিল্টন গণিত ও পদার্থ বিজ্ঞানে এক বিপ্লব ঘটান। তিনি কোয়াটারনিয়ন নামের একটি গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন, যা আজও গণিত ও আধুনিক পদার্থ বিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে যেতে আগ্রহী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। যদিও যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ার তুলনায় এই সংখ্যা এখনও কম,
তবুও গত 5 থেকে 7 বছরে আয়ারল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং অত্যন্ত উন্নত। আয়ারল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় 37% কাছেই বিশ্ববিদ্যালয় ডিগ্রি রয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ হারগুলোর একটি। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো উচ্চমানের গবেষণা ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। আয়ারল্যান্ডের কয়েকটি বিশ্বখ্যাত ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ কার্ক, ইউনিভার্সিটি অফ গ্যালওয়ে, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিমারিক, মেইনুথ ইউনিভার্সিটি, রয়্যাল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড এবং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিন। আন্তর্জাতিক অঙ্গনেও আয়ারল্যান্ড অত্যন্ত সক্রিয়। দেশটি জাতিসংঘ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়েসিটি, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোজোন, কাউন্সিল অফ ইউরোপ, ওএসসি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ থেকেই আয়ারল্যান্ড সামরিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে। এই জোট নিরপেক্ষ নীতির কারণে দেশটি ন্যাটোর সদস্য নয়। সব মিলিয়ে আয়ারল্যান্ড শুধু একটি উন্নত দেশ নয়, এটি প্রমাণ করে সঠিক শিক্ষা, শান্ত সমাজ ও দীর্ঘমেয়াদী নীতি একটি জাতিকে কতদূর এগিয়ে নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেশান্তরে চ্যানেলটি যদি আপনার কাছে তথ্যবহুল ও রুচিশীল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।